খুব সকাল সকালে বিছানা ছেড়ে উঠে পড়েছে মৌবনি। তারপরে সে ঘর বারান্দা ঝাড় দিয়ে শাড়িটা বদলে নিল। এরপরে এক কাপ চা বানিয়ে নিয়ে চেয়ারে বসলো। আজকাল রাতে তার কিছুতেই ঘুম আসে না। মাঝে মাঝে তন্দ্রা আসে, আবার চলেও যায়। চোখের নিচে তার কালি পড়েছে, মাথাটাও খুব ধরেছে। চায়ে চুমুক দিতে দিতে জানালা দিয়ে সে তাকিয়ে রইল আকাশ পানে। কাঁদতে কাঁদতে আজকাল বুঝি তার চোখে জলও শুকিয়ে গেছে। এখন আর সে কাঁদে না, অবাক হয়ে কেবল আকাশ পানে বহু দূরের দিকে তাকিয়ে থাকে। তবে একেবারে যে কান্না তার জীবন থেকে চলে গেছে এমনটাও তো নয়। টেবিলের উপরে রাখা ফটো ফ্রেমে রয়েছে তার আর রাজীবের ছবি, বিয়ের সময়কার ছবি। ওই ছবিটার দিকে মৌবনির চোখ এলেই চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে থাকে। এখনো 1 বছরও পূর্ণ হয়নি তাদের বিয়ে হয়েছে, অথচ এর মধ্যে ঘটে গেল যত অঘটন। মৌবনি এইসব কথা যখন চা খেতে খেতে ভাবছিল, তখনই ডোরবেলটা বেজে উঠল। মৌবনি গিয়ে গেট খুলল। গেট খুলেই সে দেখতে পেল দরজার সামনে মুনিয়া দাঁড়িয়ে আছে। মুনিয়াকে দেখেই মৌবনি শান্ত গলায় বলল, তোকে তো কালকে বলেছিলাম মুনিয়া, তোকে আর কাজে আসতে হবে না। আমি কি করে তোর মাইনা দেব বল দেখি? আর একলা একটা মানুষের সংসারে কাজই বাকি থাকে, এটুকু কাজ আমি নিজেই করে নেব। মুনিয়া কিন্তু কোনো কথা বলল না। সে তত্তর করে ঘরের ভিতর ঢুকে পড়ে শাড়ির আঁচলটা কোমরে গুঁজে নিয়ে ঘর মোছার লাঠি ও জল ভর্তি বালতি নিয়ে চলে আসলো। বালতির জলে লাইজল ঢালতে ঢালতে বলল, দেখো বৌদি, আমি যেমন কাজে আসি তেমনই আসবো। তুমি কিন্তু আমাকে আর বারণ করবে না। আমি কি তোমার কাছে মাইনা চেয়েছি? আর তুমি মাইনা দিলেও আমি নেব না, কিন্তু এই বলে দিল। মৌবনি অবাক হয়ে তাকিয়ে মুনিয়ার দিকে। সে বললে, তোর তাহলে চলবে কি করে শুনি? তুই আমার কথা শোন, আমি একটা কোনো কাজের ব্যবস্থা করে নিই, তারপরে আমি আবার তোকেই কাজে রেখে দেব। মুনিয়া নিজের মনে কাজ করতে করতেই বলে গেল কথাগুলো। বৌদি, তুমি মনে কিছু করো না, আমাকে আমার মতো কাজ করতে দাও তো। আর আমি প্রতিদিন যেমন আসি তেমনই আসবো। তুমি মনে দুঃখ করো না বৌদি। দাদা দেখো একদিন ঠিক ফিরে আসবে। কোন রাক্ষসী যে দাদার মাথাটা খারাপ করলো, সেই মেয়ে ছেলেকে যদি একবার পেতাম তাহলে চুলের মুঠি ধরে দিতাম ঘা কত। আমার অমন ভালো মানুষ দাদাটা। এরপর কিছুক্ষণ থামলো মুনিয়া। তারপর আবারও সে আপন মনে বিড়বিড় করতে লাগলো, ঠিক ফিরে আসবে দেখো বৌদি, দাদা একদিন ঠিক ফিরে আসবে। মুনিয়ার মুখে রাজীবের নামে কথাগুলো শুনে মৌবনি নীরব। সে থমথমে মুখ নিয়ে বসে রইল। তার যে আজকাল আর কিছু ভালো লাগে না, কিন্তু তাকে তো বেঁচে থাকতে হবে। রাজীবের সন্তানের মা হতে চলেছে সে। রাজীবও খবরটা শুনে যায়নি। মৌবনি কি নিজে জানতো? রাজীবের চলে যাবার পরে একদিন কান্নাকাটি করতে করতে খুব অসুস্থ হয়ে পড়ল সে। মুনিয়া ডাক্তারবাবুকে ডেকে আনলো। তখনই তো মৌবনি জানতে পারল যে সে সন্তান সম্ভবা। এমন সময়ে মুনিয়া ডাক দিল, বৌদিমণি, এমএলএ সাহেব এসেছেন আপনার সাথে দেখা করতে। মৌবনি এখন আর কিছু আশা করে না কারোর কাছ থেকে। তবুও চোখের জল মুছে শাড়িটা ঠিক করে নিয়ে সে বসার ঘরে গেল। এমএলএ সাহেব একগাল হেসে নমস্কার জানালো। প্রতি উত্তরে মৌবনিও প্রতি নমস্কার জানালো। এমএলএ সাহেব বললেন, ম্যাডাম, আপনার জন্য কিছু জিনিস এনেছি, এগুলো আপনি রাখুন। মৌবনি তাকিয়ে দেখলো
বসার ঘরের মেঝেতে 4টে কাগজের বক্সের কার্টুন রয়েছে। চমকে তাকালো সে। এমএলএ সাহেবের এনভেলপ এগিয়ে দিল মৌবনির দিকে। মৌবনি শান্ত গলায় বললেন, আপনি কিছু মনে করবেন না, কিন্তু আমি তো আপনাকে বলেছি আমার এসব কিছুর প্রয়োজন নেই। এমএলএ সাহেব তখন মুখ কাঁচুমাচু করে বললেন, দেখুন ম্যাডাম, আমরা অনেক চেষ্টা করেছি আপনার স্বামীকে খুঁজে বের করার। এখনো চারিদিকে আমার লোকজন, পুলিশ ফোর্স খুঁজছে আপনার স্বামীকে। রাজি ফিরে না আসা পর্যন্ত আপনি আমাকে মানা করবেন না। এগুলোকে আপনি দান বা অনুগ্রহ বলে ভাববেন না একদম। আসলে আমরা আমাদের অকর্মণ্যতা ঢাকতেই, আর কি বলবো বলুন। আমারও খুব খারাপ লাগে আপনার এই দুঃখী দুঃখী মুখটা দেখতে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি রাজীবকে খুঁজে বের করার। মৌবনি হাত জোর করে বলল, আমি যদি আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন তাহলে আমার খুব উপকার হয়। এমএলএ সাহেব তৎক্ষণাৎ বললেন, চাকরির ব্যবস্থা তো আমি করে দিতেই পারি আপনাকে, কিন্তু রাজীব আমার ছেলেবেলার বন্ধু। ও যখন ফিরে এসে দেখবে আপনি চাকরি করছেন, তাও আবার আমি দেখে দিয়েছি, তাহলে ও কতটা মনে দুঃখ পাবে, আমার উপরে রাগ করবে, আপনি কি বুঝতে পারছেন? ও তো আমাকে চিঠিতে লিখে জানিয়েই দিয়েছে ও আর কোনোদিন ফিরবে না আমার কাছে। আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা যদি করে দেন তাহলে সত্যি আমার খুবই উপকার হয়। আমরা তো খুব চালিয়ে যাচ্ছি, কতদিন আর লুকিয়ে থাকতে পারবে ও? আর নেহাকে যদিও বিয়ে থা করে নেয়, তাহলে আপনিও কি সারাটা জীবন এইভাবেই কাটাবেন নাকি? আপনার এত অল্প বয়স, এই বয়সে একা থাকাটা নিরাপদ নয়। আপনি অসামান্য সুন্দরী, যে কোনো ছেলে আপনাকে একবার দেখলে আর চোখ ফেরাতে পারবে না। সত্যি বলতে কি, আমারও আপনাকে খুব ভালো লাগে। মনে হয় সারাদিন আপনাকেই দেখি, আপনার দিকেই তাকিয়ে থাকি। এই কথা শুনে মৌবনি মনে মনে ভীষণ রেগে যায়। সে সঙ্গে সঙ্গে নমস্কার জানিয়ে বলে, আপনি তাহলে আসুন, এখন আমার পূজা দেবার সময় হয়ে গেছে। এমএলএ সাহেবও নমস্কার জানিয়ে বললেন, হ্যাঁ, আজ আসি তাহলে। আপনি কিন্তু সাবধানে থাকবেন। এখন মুনিয়া সব কথাগুলো শুনছিল দরজার আড়ালে দাঁড়িয়ে। মৌবনিকে কাছে আসতে দেখে সে বলল, কেমন ছেঁচড়া লোক দেখলে বৌদি, এমন লোকের মুখে নুরো জেলে দিতে হয়। নেহাত এমএলএ বলে কথা। মৌবনি কোনো কথা বলল না। সে নিজের ঘরে গিয়ে খাটের উপর শুয়ে বালিশে মুখ গুঁজে কান্না করতে থাকলো। এমএলএ সাহেবের কথাগুলো তার কানে বারবার যেন প্রতিধ্বনিত হতে লাগলো। এমন তো কথা ছিল না। শেষবার রাজীব যখন বাড়ি থেকে বেরোয়, সে তো বলে গেল কিছুক্ষণের মধ্যে ফিরে আসব, তারপর দুজনে একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করব। কিন্তু সেই যে গেল, আর তো ফিরল না। বরং তার দুদিন পরে সে নিজেই একখানা চিঠি লিখে পাঠালো, আর কোনোদিন আমি তোমার জীবনে ফিরব না। এখন থেকে তুমি তোমার মতো করে বাঁচতে শেখো, আর আমি আমার মতো সুখ খুঁজে নিয়েছি। বিদায়। অনেকবার পড়েছে সে এই চিঠি, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে রাজীব তাকে এইভাবে ঠকাতে পারে। কিছুতেই সে মেলাতে পারছিল না। যেদিন সে শেষবারের মতো গেল, বলে গেল আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি, একসাথে ডিনার করব। তারপরেই চিঠি লিখে জানালো, আমি আমার জীবনের সুখ খুঁজে নিয়েছি, তুমি তোমার মতো থাকো। কোথাও তো একটা গরমিল আছে। মৌবনি কিছুতেই মনে মনে বিশ্বাস করতে পারছিল না। এই দুটো কথার মধ্যে কোথাও তো একটা ফাঁক আছে, কিছু একটা গরমিল আছে। তাই সে কিছুতেই রাজীবকে ভুলতে পারছিল না।
সে অপেক্ষায় আছে রাজীব নিশ্চয়ই ফিরবে তার কাছে। মুনিয়া ততক্ষণে এমএলএ সাহেবের নিয়ে আসা মালপত্রগুলো রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়ে রান্না চাপিয়ে দিয়েছে। রান্না হয়ে গেলে সে মৌবনীকে ডাক দিল খেতে আসার জন্য। মৌবনী খাবার টেবিলে বসে মুনিয়ার পরিবেশন করা খাবার চুপচাপ খাচ্ছিল। কিন্তু মুনিয়া তো আর চুপচাপ থাকতে পারে না। সে তার বৌদির কাছে জানতে চাইল, হ্যাঁ গো বৌদি, তোমার বাবার বাড়িতে কে কে আছে গো? এক দাদা আছে, সে তো জানি, কদিন আগে তোমাকে দেখতে এসেছিল। সবাই আছে রে, আমরা তো 2 ভাই বোন। বাড়িতে বৌদি আছে, দাদার একটা ছোট্ট মেয়ে আছে, আমার বাবা মা কাকা কাকিমা সবাই আছেন। বাবা, সবাই এখনো একসাথে থাকে? একই বাড়িতে থাকেন, কিন্তু কাকার ভিন্ন হাড়ি। কিন্তু মেলামেশা, ধরে নাও খাওয়া দাওয়াও হয় একই সাথে বসে। আমার দাদু অনেক বিষয় সম্পত্তি করে রেখে গেছিলেন। বিশাল বড় বাড়ি আমাদের, এলাকাতেও সবাই সম্মান করে চলে। তাই তো আমার পালিয়ে বিয়ে করাটা বাড়ি থেকে কেউ মেনে নিতে পারেনি। শুধুমাত্র আমার দাদা ভাই আমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসে। ছোটবেলা থেকেই ও আমার সাথে খুব হিংসে করত। আবার এক পলক আমাকে না দেখলে থাকতেও পারতো না। ও ভাই বোনের ওরকমই হয়, এটাই তো ভাই বোনের ভালোবাসা। কিন্তু তোমার বাবা মা তোমার কোনো খোঁজ খবরও নেবে না তাই বলে? দাদা বাবু তো কত ভালো ছেলে, পুলিশে চাকরি করতো। হ্যাঁ রে, ভালো ছেলে। ভালো ছেলে বলেই তো বিয়ে করেছিলাম। জানিস তো, রাজীবের বাবা মা ওর ছোটবেলাতেই মারা যায়। তারপর থেকে মাসির বাড়িতে মানুষ হয়েছে। অনেক কষ্ট করেছে ও, কিন্তু ওই মাসির বাড়িতে থাকে বলেই আমার বাবা মায়ের আপত্তি ছিল। রাজীব বাবার সাথে দেখা করেছিল তো, ও নিজের মুখেই বাবাকে বলেছিল যে আমি আলাদা জায়গা আমার কেনা আছে, বাড়ি করে সেখানেই মৌবনীকে রাখবো। তারপরেও বাবা মায়ের আপত্তি। ছেলের বাবা নেই মা নেই, আমার মেয়ের যদি অসুবিধায় পড়ে, এমন বাউন্ডুলে ছেলের পাল্লায় পড়ে। আচ্ছা তুই বল, বাবা মা মারা গেলে কি ওর দোষ? আর তাছাড়া বাবা মা না থাকলে কি সব ছেলে পিলে বাউন্ডুলে হয়? কোনো কিছুতেই বাবা মা রাজীবের সাথে আমার সম্পর্কটা মেনে নিল না। তার উপরে অন্য ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলল। তখন বাধ্য হয়ে আমি রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে এলাম রাজীবের বাড়িতে। ততদিনে ও মাসির বাড়ি থেকে এই বাড়িতে শিফট করে গেছে। তোমাকে আর দুটো ভাত দিই বৌদি? না না, তুই আমাকে অনেক খাবার দিয়ে দিয়েছিস আজকে। আমার পেট ভরে গেছে, আমি উঠে পড়লাম। তুই খেয়ে নে তাড়াতাড়ি। কথা বলতে বলতে অন্যমনস্ক হয়েই তুমি আজ সব খাবার খেয়েছো বৌদি। তুমি বলো তো, কতদিন পর তুমি এমন পেট ভরে খেলে? মন ভালো থাকলে তবেই তো খেতে ইচ্ছে করে রে। আর কথা বলতে আমার ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। ঘরে গিয়েও তো তুমি আর ঘুমোবে না? তুমি তো মন মরা হয়ে গুমড়ে গুমড়ে মরবে। তার থেকে বেশ তো আমার সাথে গল্প করছিলে, এইখানেই বসতে পারতে। বললাম না আমার ভালো লাগছে না, আমি গেলাম, তুই খেয়ে নে। মুনিয়া খাওয়া দাওয়া করে বাসন ধুতে গেল। মৌবনী তখন ঘরে নিজের বিছানায় শুয়ে আছে। কপালে হাত রেখে মনে পড়ে যাচ্ছে রাজীবের সাথে সেই প্রথম দেখার দিন। সেদিন ভোরবেলা একটা মিষ্টি স্বপ্ন দেখে লজ্জায় মুখ রাঙা হয়ে ঘুম থেকে উঠেছিল মৌবনী। সারাদিন সেই স্বপ্নটাকে ভুলতে পারেনি সে। কলেজে গিয়েও বারবার তার চোখের সামনে ভেসে উঠেছে সেই স্বপ্ন। ঠিক যেন এক রাজপুত্তর, পুলিশের পোশাক তার শরীরে, পিছন থেকে চুপিসারে এসে মৌকে কোলে তুলে নিয়েছে। মৌ তাকে আদর করে জড়িয়ে ধরেছে। তারপরে সেই রাজপুত্তর নিজের মাথার টুপিটা খুলে মৌয়ের মাথায় পরিয়ে দিল। কলেজে সেদিন বান্ধবীদের সাথে কম কথা বলায়
বান্ধবীরা অনেকবার জানতে চেয়েছিল, এই তোর কি হয়েছে রে? মৌবনি বলতে পারেনি, বরং সে লজ্জা পেয়েছে আরো বেশি। সেদিনই কলেজ থেকে ফেরার পথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তখন মৌবনি অটো ধরবে বলে স্ট্যান্ডে দাঁড়িয়ে, সেখানে এসে থামলো পুলিশের গাড়ি। মৌবনি তাকিয়ে দেখল। দেখতে দেখতে বিস্ময়ে অবাক মৌবনি। পুলিশের গাড়ি থেকে নামলো পুলিশের পোশাক পরা সেই রাজপুত্তুর। বৃষ্টি তখন বেশ জোরে। মৌয়ের পাশ দিয়ে যাচ্ছিল রাজীব। মৌ তখন হাসি মাখা মুখে মুগ্ধ দৃষ্টিতে একভাবে চেয়ে আছে রাজীবের দিকে। রাজীব প্রথমটা বুঝতে পারেনি। যখন সে বুঝতে পারল একটি ফুটফুটে ফুলের মতো সুন্দর মেয়ে এক মুখে মিষ্টি হাসি নিয়ে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন তার মুখে হাসি ফুটে উঠল। সে মৌয়ের সামনে এসে বলল, হ্যালো ম্যাডাম, আপনি কিছু বলবেন? মৌ তখন শান্তভাবে বলল, রাজপুত্তুর। আমি রাজীব, ইন্সপেক্টর রাজীব। আমি কোনো রাজপুত্তুর নই। মৌবনি সম্বিত ফিরল। সে অনেক লজ্জা পেয়ে তোতলাতে থাকলো। ও সরি, আসলে ওই স্বপ্ন দেখে আপনি না ওই স্বপ্নের ওই পুলিশে আপনি আমি জানি না। বুঝেছি, আপনার মাথাটা মনে হচ্ছে ঘুরপাক খাচ্ছে। চলুন আপনাকে আপনার বাড়িতে নামিয়ে দিয়ে আসি। মৌবনি এক কথায় রাজি হয়ে যায়। একই দিনে একসাথে এত কিছু পেয়ে মনের ভিতরে খুশির ঢেউ যেন উথালি পাথালি করছে তার। গাড়িতে আস্তে আস্তে চুপিসারে একে অপরকে দেখে বারবার। তারপর কখনো চোকাচুকি হয়ে গিয়ে ধরা পড়ে লজ্জাও পেয়েছে অনেকবার। মুখে কোনো কথা হয়নি তাদের, তবুও ফোন নাম্বার নেওয়া হয়েছে। রাজীবই প্রথমে তার পকেট থেকে নেম কার্ড বার করে দিয়েছে মৌকে। মৌ তার ফোন নাম্বার কাগজে লিখে রাজীবের গাড়িতে রেখে দিয়েছে। কথা তাদের পথে হয়নি, কিন্তু বাড়ির সামনে এসে যখন গাড়ি থেকে নামলো মৌবনি, তখন মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রাজীবকে বলেছিল ছোট্ট করে, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। এরপর রাজীব তো ফিরে গেল, কিন্তু মৌবনিকে সিঁড়িতে ওঠার মুখে ধরল দাদা। সবটাই দাদার চোখে পড়েছিল। মৌবনি ঘাবড়েও গেল, তবুও দৃঢ়তার সাথে বলল, সরে যেত, দেখছিস তো জামা ভেজা, বিরক্ত করিস না। ছেলেটা কে ছিল রে? কতদিনের পরিচয় ওর সাথে তোর? উফ দাদা, সব বিষয়ে পাকামি করিস না। ঠিক আছে, মাকে বলছি তাহলে। যা বল গিয়ে, ভয় পাবার মতো আমি কিছুই করিনি, আমাকে যেতে দে। সিঁড়ির মুখ থেকে দাদা তো সরে গেল, কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সে উঁকি দিয়ে দেখল দাদা মায়ের ঘরে গিয়ে ঢুকলো। মৌবনির বুকে ধুকপুকুনি বেড়ে গেল। দাদা মায়ের কাছে গিয়ে কি বলবে কে জানে। তবে সে মনে মনে ঠিক করে নিল, যা সত্যি সে তাই বলবে, শুধু স্বপ্নের কথাটা বাদ দিয়ে। পরে মৌ বুঝতে পেরেছে আসলে দাদা সেদিন মাকে কিছুই বলেনি। এরপর তো একদিন দাদা ডায়েরির ভিতর থেকে তার গার্লফ্রেন্ডের ফটো নিয়ে মাকে দেখিয়ে দিয়েছিল মৌ। তারপর 3 দিন সে দাদার সামনেই যায়নি। দাদা তাকে খুঁজেও পায়নি। অনেক খুঁজেছে দাদা তাকে, আর লুকিয়ে লুকিয়ে সে দেখেছে তার দাদা খুঁজে বেড়াচ্ছে। সে লুকিয়ে থাকা অবস্থাতেই হেসে লুটিয়ে পড়েছে। সেই কথা মনে করে আজও মৌবনি খিলখিলিয়ে হেসে উঠল। মনিয়া ততক্ষণে বাড়ি চলে গেছে। সন্ধ্যা দেবার জন্য মৌবনি হেঁটে যাচ্ছিল টেবিলের পাশ দিয়ে। হঠাৎ জানালা দিয়ে ঝোড়ো বাতাস ঘরে ঢুকে পড়ল। মৌবনির আঁচল উড়ে আটকে গেল রাজীবের ফটো ফ্রেমে। আঁচলে টান পড়তেই ফটো ফ্রেমটা নিচে পড়ল ঠাস করে। টুকরো টুকরো হয়ে মেঝেতে ফটো ফ্রেমের কাঁচ ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সেই কাঁচ তুলতে গিয়ে
মৌবনির হাত কেটে রক্তারক্তি কেঁদে ফেলল সে। এমন সময় তার স্বামী সাথে থাকলে তাকে এই কাজ করতেই দিত না, হাত ধরে টেনে তুলত, হাত পরিষ্কার করে ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিত। মৌবনি ভাবতে ভাবতেই এমনই ঘোরের মধ্যে চলে গেল যেন সত্যি সত্যি রাজীব মিঠি মিঠি হেসে তার দিকে তাকিয়ে তাকিয়ে তার প্রিয়তমার স্ত্রীর আঙুলে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে। কিন্তু স্বপ্ন তো একসময় ভাঙবেই, ঘোরও কাটবেই। মৌবনিরও কাটল। দরজায় কলিং বেলের আওয়াজে মৌবনি দরজা খুলে দেখল গায়ে মাথায় কালো ওড়না পেঁচানো একজন মহিলা তার দরজা খোলার সাথে সাথেই ঘরের ভিতরে প্রবেশ করে গেল তাড়াহুড়ো করে। মৌবনিও তার পিছু পিছু আসছে। কে তুমি? বলো, কে তুমি? চিৎকার করতে করতে মহিলা ফিসফিস করে বলল, বলবো, সব বলবো, আগে তুমি দরজাটা বন্ধ করে আসো। সেটা আন্দাজ করে মৌবনি ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপরে সেই মহিলার কাছে গিয়ে জানতে চাইল, কে তুমি? এসব কি হচ্ছেটা কি? জোর করে জানা নেই চেনা নেই, ভারী অদ্ভুত তো। মহিলাটি তার গায়ের থেকে মাথা থেকে খুলে ফেলল কালো ওড়না। মৌবনি অবাক বিস্ময়ে বললে, আপনি আপনি এভাবে এসেছেন কেন আমার বাড়ি? সব বলবো, বলতেই তো এসেছি। তুমি চলো আমার সাথে আমার বাড়িতে। না না, পাগল নাকি? কেন যাব আমি আপনার বাড়িতে? রাজীব যদি ফিরে আসে, আমাকে না দেখতে পেয়ে ও চিন্তা করবে। আমি যাব না। আপনার স্বামী ফিরে আসবে না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি সে ফিরে আসতে পারবে না আপনার কাছে। কি বলছেন আপনি এসব? আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। ও সেদিন রাতে যখন বাড়ি থেকে বেরোলো আমাকে বলে গেছিল আমি তাড়াতাড়ি ফিরে আসব। ফিরে এসে একসাথে বসে আজকে ক্যান্ডেল লাইট ডিনার করব। আর আসেনি। আর 6 মাস হয়ে গেল, সে এখনো ফিরে আসেনি। কিন্তু আমি জানি সে আসবে, সে আমার কাছে ঠিক ফিরে আসবে। মৌবনি ধপ করে বসে পড়ল চেয়ারে। আগন্তুক মহিলা বললেন, আমি বুঝতে পারছি আপনার কষ্ট। আপনি জানেন না, অনেক বড় চক্রান্ত হয়েছে আপনাকে ঘিরে, আপনার স্বামীকে ঘিরে। এখন আপনার ভীষণ বিপদ। আজই আপনাকে তুলে নিয়ে যাবে কিছু গুন্ডার দল। তাই তড়িঘড়ি করে ছুটে আসলাম আপনাকে বাঁচাতে। কে কে তুলে নিয়ে যাবে আমাকে? বলুন, চুপ করে থাকবেন না, বলুন দয়া করে। আমার স্বামী, এমএলএ সাহেব। আপনার স্বামী আমাকে তুলে নিয়ে যাবে? কিন্তু উনি তো রাজীবের ছোটবেলার বন্ধু। আমার স্বামী একজন নারী লোভী পশু। আপনার রূপ ওকে পাগল করে দিয়েছে। ও অনেক অনেক মেয়ের সর্বনাশ করেছে। আমাকেই এর একটা ব্যবস্থা করতে হবে। তাতে আমার যা হয় হোক। অনেক কচি কচি ফুলের মতো বাচ্চা মেয়েগুলো তবে প্রাণে বাঁচতে পারবে। কি বলছেন আপনি এসব? তবে কি উনি? ঠিকই ভেবেছেন, তবে চুপ, একেবারে চুপ। দেয়ালেরও কান আছে। আমার হাতে সময় বেশি নেই। আপনি চলুন আমার সাথে। যে কোনো মুহূর্তে ওরা এসে পড়তে পারে। আপনার স্বামীর জন্যই আমার বিপদ, আর আপনি আমাকে আপনারই বাড়িতে যেতে বলছেন? কিভাবে বিশ্বাস করব আপনাকে? আপনি হয়তো আপনার স্বামীর কথা মতো এখানে এসেছেন। না বোন, সেরকম কিছুই নয়। আসলে মেয়েরাই মেয়েদের শত্রু হয় বটে, তবে মেয়েরা যদি মেয়েদের বন্ধু হয়, পৃথিবীতে কারো কোনো ক্ষমতা হবে না মেয়েদের ক্ষতি করার। আমাকে তুমি সেরকম বন্ধুই ভাবতে পারো। এখন তুমি যদি অন্য কোথাও যাও, তুমি তো ওদের হাতে পড়বেই। আর যে বা যারা তোমাকে আশ্রয় দেবে তাদেরও প্রাণ সংশয় হবে। কিন্তু আমার বাড়িতে তুমি লুকিয়ে থাকলে কেউ ভাবতেই পারবে না কি কারো
কল্পনাতেই আসবে না তুমি যে আমার বাড়িতেই লুকিয়ে আছো। কিন্তু আপনার স্বামী আপনার ঘরে যখন রাতে শুতে আসবে, ওনার রাত কাটাতে ভর্তি করে এখন আর আমাকে প্রয়োজন হয় না তার। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। তুমি যেমন অবস্থায় আছো তেমন ভাবেই চলো। যদি ওরা এসে পড়ে তাহলে তুমিও মুশকিলে পড়বে আর আমিও বিপদে পড়ে যাব। মৌবনি এমএলএ সাহেবের স্ত্রী কমলা দেবীর সাথে তড়িঘড়ি করে বাড়ির গেটে তালা ঝুলিয়ে গাড়িতে চেপে চলে গেল। কমলা দেবী ড্রাইভারকে বারবার করে সাবধান করে দিল যাতে সে শত জেরার মুখেও সত্যি কথা না বলে। ড্রাইভার সাহেব কমলা দেবীর খুবই বিশ্বস্ত। ড্রাইভার সাহেবও আশ্বস্ত করে বললেন, আপনি বিশ্বাস রাখুন দিদিভাই, আমি আর আপনি ছাড়া কেউ জানতে পারবে না আমরা আসলে কোথায় গেছিলাম। কমলা দেবী পিছন গেট দিয়ে মৌবনিকে নিয়ে ঢুকে গেল বাড়ির অন্দরমহলে। কিন্তু সত্যি ড্রাইভার সাহেব এমএলএ অভিষেক দত্তকে সত্যি কথাটা জেরার মুখে কিছুতেই বলেনি। কমলা দেবী তার বান্ধবীর বাড়িতে গেছিলেন সেই কথাই জানিয়েছে। তার এই কথা নেহাতি মিথ্যা নয়। কমলা দেবী জানতেন তার স্বামী নিশ্চয়ই সেই বান্ধবীর কাছে ফোন করে যাচাই করার চেষ্টা করবেই। তাই মৌবনির বাড়িতে যাবার আগে কিছু সময়ের জন্য বান্ধবীর বাড়ি থেকে ঘুরে এসেছিলেন কমলা। এমএলএ অভিষেক যখন ভেরিফাই করে দেখলেন সত্যি কমলা দেবী গিয়েছিলেন তার বান্ধবীর বাড়িতে, তখন তিনি মনে মনে শান্তি পেলেন। কিন্তু তার মনে শান্তি বেশিক্ষণ টিকতে পারল না, কারণ অভিষেকের লোকজন ফোন করে জানালো পুলিশবাবুর স্ত্রী বাড়িতে তালা দিয়ে কোথাও চলে গেছেন। ফোনের এপার থেকে অভিষেকবাবু অর্ডার দিলেন, বাড়ির গেটের তালা ভাঙো, ঘরের ভিতরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখো। তো তাতেও নতুন করে কোনো ফলাফল বেরোলো না। এরপরে অভিষেক অর্ডার দিল, ওর বাবার বাড়িতে যাও, সব জায়গায় ভালো করে খুঁজবে, ভালো করে তল্লাশি চালাবে, ওর বাবা মা দাদা সবাইকে জিজ্ঞেস করবে, যেখান থেকে পারো ওই মহিলাকে আমার সামনে হাজির করো। অনেক দিন ধরে অপেক্ষা করে আছি আমি ওর জন্য। অভিষেক যখন ব্যর্থতার আগুনে জ্বলে পুড়ে মরছে, বারবার তার ফোনে ফোন আসছে, সে ফোন করছে, এসব নিয়েই ব্যস্ত। সেই গভীর রাতে চুপিসারে বাড়িতে ঢুকে পড়ল সিবিআই। হকচকিয়ে গেল এমএলএ অভিষেক দত্ত। সে তো ঘুণাক্ষরেও টের পায়নি তাকে প্রশাসন টার্গেট করছে। কিন্তু কেই বা জানালো তার গোপন খবর? তার স্ত্রী তো এমনি ভয় জড়সড় হয়ে থাকে। তবে তার দলদাসদের মধ্যে থেকে কে করলো এই শত্রুতামি? কিন্তু যতই চেষ্টা করুক ভেবে চিন্তে তিনি সঠিক নাম বের করতে পারলেন না। কিন্তু তারই বাড়ি আন্ডারগ্রাউন্ড থেকে উদ্ধার হলো কচি কচি ফুলের মতো 25 জন একেবারে বাচ্চা বাচ্চা মেয়ে। সেখানকারই এক ঘর থেকে প্রচুর প্রচুর নগদ টাকা পাওয়া গেল। অ্যারেস্ট হলো অভিষেক দত্ত। পুলিশে তাকে নিয়ে গেল। আন্ডারগ্রাউন্ড থেকে একটি নির্জন ঘর থেকে উদ্ধার করলেন পুলিশে আরও একটি রত্ন। তা হলো মৌবনির স্বামী রাজীব রায়। রাতের মধ্যে খবর বানানো শুরু হয়ে গেল। বাতাসের মতো ছড়িয়ে পড়ল এই খবর। সকাল হতে না হতেই এমএলএ অভিষেক দত্তর নামে অনেকগুলো কেস রেডি হলো। কিন্তু অভিষেক অনেক ভাবনা চিন্তা করেও কিছুতেই জানতে পারল না, লোক লাগলে এও সে জানতে পারল না আসলে প্রশাসনের কাছে কে তার নামে নালিশ করেছে, কে জানিয়েছে তাদের তার সকল গোপন খবর। মৌবনিকে যেমন চুপিসারে বাড়িতে এনেছিল কমলা দেবী, তেমনই চুপিসারে পৌঁছে দিল তার বাড়িতে। বাড়ি ফেরার আগে মৌ কমলার পায়ে হাত দিয়ে প্রণাম জানিয়ে বলল, দিদি
তোমার আশীর্বাদে, তোমার দয়াতেই আমি আমার নতুন জীবন ফিরে পেলাম আমার ভালোবাসা, আমার স্বামী রাজীবকে। রাজীবকে ফিরে পেয়ে মৌবনির কান্না থামতে চায় না। এরপরে মৌবনি জানতে পারল আসলে রাজীবকে কিডন্যাপ করেছিল তারই ছোটবেলার বন্ধু অভিষেক। এমনকি রাজীবের উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করে ওই চিঠিটা লিখিয়ে নিয়েছিল রাজীবকে দিয়ে। অভিষেক ভেবেছিল এমন চিঠি পেয়ে ধীরে ধীরে রাজীবকে ভুলে যাবে মৌবনি। দীর্ঘ সময় পার করে সে নিশ্চয় তার নতুন জীবন শুরু করবে এবং সেই নতুন জীবনের সঙ্গী হবে সে নিজে। কিন্তু অভিষেক ভাবতে পারেনি কালের চক্র তার ইচ্ছে মতো না ঘুরে অন্যরকমভাবে ঘুরে তাকেই একদিন আঘাত করবে। দীর্ঘ সময়ের পরে দেখা রাজীব ও মৌবনির। খুশিতে দুজনের চোখেই জল। তারা একে অপরকে জড়িয়ে ধরে। সেই অবস্থাতেই রাজীব বুঝতে পারল মৌবনির শারীরিক পরিবর্তন হয়েছে অনেকটা। সে চোখে জল আর মুখে গাল ভরা হাসি নিয়ে মৌবনির পেটে কিস করল। আজ তারা দুজনেই খুব খুশি। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি আজ এখানেই সমাপ্ত হলো। আপনাদের গল্প ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আপনজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার।